আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা সবাই একসঙ্গে সোনারগাঁ থেকে ঘুরে আসি। বড় সর্দার বাড়ি বা ইসাখার জমিদার বাড়ি হিসেবেও পরিচিত সোনারগাঁও। এখানে আমরা জানুয়ারিতে গিয়েছিলাম। এখানে তখন লোকজ শিল্প মেলা হচ্ছিল। আসলে এখানে আরও দুবার এসেছিলাম, যতবারই যাই খুবই ভালো লাগে এখানে বেড়াতে। আপনারাও সময় করে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাবেন, ভালো লাগবে। ঢাকার খুব কাছেই, গুলিস্তান থেকে বাসে উঠলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সোনারগাঁয়ে পৌঁছানো যায়। খুবই ভালো লাগে। আসলে সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদীবন্দরও ছিল। তাঁতি ও কারিগরের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। আমরা মসলিন দেখিনি, মসলিনের পরিবর্তে এখন অনেকেই বলেন মসলিন কাপড়, কিন্তু আগের যে সোনারগাঁয়ে যে মসলিন শাড়ি বুনতো তাঁতিরা, সেটা সেই অরিজিনাল তাঁতি বা সেই বুনন কিন্তু এখন আর নেই। এখানে আমরা এই যে গেটে ঢুকছি, ঢুকে বিভিন্ন জায়গায়, ওই দিন মেলা ছিল তো বেশ লোকজন ছিল, ভালোই লেগেছে আসলে। এখানে আসলে প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতে এম্পেরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ সমতট, সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল। এখানে আমরা এই গেট দিয়ে ঢুকতেছিলাম। এখানে পাশে ভূমি মেলা হচ্ছিল, তাঁতের মেলা, তারপরে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছিল। ভালো লেগেছে আসলে। এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। আমি ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এই সোনারগাঁকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আংশিক কিছু বলতে পারি আর কি। দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার এবং বাংলা সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় 16 সালতানাতের রাজধানীও ছিল। এ সময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করে। সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন। পরে এটি বারো ভূঁইয়ার ঈসা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। বারো ভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল শোভা বাংলার একটি জেলায় পরিণত হয়। এখানে দেখেন আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিটাও ভীষণ সুন্দর। এটা প্রাগ ঐতিহাসিক কিছু চিত্র এখানে আর্ট করেছিলেন। এখানে বলে রাখি, এই সোনারগাঁয়ের জাদুঘরটা আমাদের কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিন, তিনি কিন্তু এখানের এই জাদুঘর সাজানো বা এই জাদুঘরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আসলে এই রাজমহল বা যে অন্দরমহল, আগের যে রানী বা ওনারা থাকতেন, সেখানে আসলে এই খাটগুলি দেখেন, ফার্নিচারগুলি এখনও সেভাবে আছে, কিন্তু সুন্দর, বিরল। এরা আসলে এই ডিজাইনগুলো এখন আর ওইভাবে পাওয়া যায় না। আবার এখানে যে কিছু আছে জামদানি স্টিচ দিয়ে আর কি, হাতে সেলাই করা বিভিন্ন কারুকার্য, সেগুলো তারা বাঁধাই করে রেখেছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো সারা সৈনিক টাউন হাউস তৈরি করেছিলেন।
1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। এখানে এরপরে এটাকে আর কি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এবং এটা এখন জাদুঘর হিসেবে সবাই দেখতে যায়। আপনারাও পরিবার পরিজন নিয়ে যাবেন, ভালো লাগবে। এখানে জাদুঘরটা আসলেই মন ছুঁয়ে যায়। কিছু কিছু জিনিস এমনভাবে রেখেছে, দেখেন জাদুঘরের নিচতলায়ও অনেক কিছু আছে, এটা দোতলার সিঁড়ির মাঝখানে এটা নকশি কাঁথা, হাতে বোনা মানে হাতে সেলাই করা নকশি কাঁথা দিয়ে বাঁধাই করে রেখেছে। আর এগুলো হচ্ছে এই তাদের ব্যবহার্য জিনিসপত্র। ঈসা খাঁ এবং মুসা খান বা তার পরিবার পরিজনেরা এই তৈজসপত্রগুলো ব্যবহার করতেন। আসলে আগের দিনের এই তৈজসপত্রগুলো দেখতেই অন্যরকম ভালো লাগে। এখনকার মতো অত চাকচিক্য ছিল না, কিন্তু তাদের এই তৈজসপত্রগুলো অনেক দামি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এটা দেখলে নির্দ্বিধায় বোঝা যায় আসলে একটা অন্যরকম রাজা যে তারা ছিলেন বা তারা অনেক ক্ষমতাধর এবং ধনাঢ্য পরিবারের ছিলেন, এটা তাদের সাজ সরঞ্জাম দেখলেই বোঝা যায় আসলে। এখানে ছোট বাচ্চাদের নিয়ে যাবেন, তাদের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য জানাটা আসলে জরুরি। ইতিহাস না জানলে তো হবে না, আসলে ইতিহাস সবার জানা উচিত। তাই আপনারা বাচ্চাদেরকে সময় পেলে এখানে নিয়ে আসবেন, নিজেরাও যাবেন, সময় কাটাবেন, ভালো লাগবে। এখানে তাঁতের কিছু তাঁতপল্লীর মানে কিছু দোকান ছিল, স্টল ছিল, বিভিন্ন ধরনের হাতের কাজের বা তাঁতের তৈরি শিল্প ছিল এখানে, যেমন 3 পিস, শাড়ি, বেডশিট, তারপরে ওয়ালম্যাট, এই হাত পাখা, এ ধরনের হস্তশিল্পগুলো এখানে ছিল। এগুলি দৃষ্টিনন্দন ছিল। আমি যৎসামান্য কিছু কিনেছিলাম, সেগুলো এখন আমার হাতের কাছে নেই, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত। এই ভিডিওটা যেহেতু জানুয়ারি মাসে করেছিলাম, এখন আপলোড দিচ্ছি। দেখেন এইখানে বাচ্চাদের খেলনা, আর এখানে ওনারা আপনি বললে ওইভাবে সুন্দর করে আপনাকে কিছু শিল্পকর্ম করে দিতে পারে। আর এই যে হাত পাখা, বিভিন্ন ডিজাইনের নকশা করা হাত পাখা, এগুলিও সুন্দর। আসলে এখানে ঘুরতে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমি যতবারই গিয়েছি আমার অনেক ভালো লাগতো। এই যে জামদানি শাড়ি, এখানে বিভিন্ন দামের বিভিন্ন রকম জামদানি শাড়ি আছে, তারা তাঁত রেখেছেন যাতে আপনি এখানে কাস্টমাইজ করেও শাড়ি বা হস্তশিল্পের কিছু কিছু জিনিস ক্রয় করতে পারবেন। আবার এখানে দেখেন, এখানে পুরো গানটাই আমি ভিডিও করেছি, এখানে সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি, যেহেতু পুরো গানটাই 7 মিনিট ছিল। এটাও জাদুঘরের একটা অংশ। এটা হচ্ছে জাদুঘরটার নিচতলায়, এগুলি হচ্ছে গানের ইনস্ট্রুমেন্ট। এই হয়তো কি বলে এগুলোকে, বেহালা বা এই ধরনের, আমি আসলে অনেক কিছু চিনিও না, ওখানে নাম লেখা ছিল। এরপরে এখানে হচ্ছে বাঁশের তৈরি তৈজসপত্র। এবার এগুলি আসলে হাতের যে কোনো হস্তশিল্প দেখতে খুবই সুন্দর। যে আমি এই ট্রেটা নিয়েছিলাম, জাস্ট এই ট্রেটাই নিয়েছি। এরকম আমি অল্প কিছু জিনিস কিনেছিলাম ওখান থেকে, আমার ভালো লেগেছে। এই যে দেখেন আগের দিনের এগুলি, গ্রামেও এইসব জিনিসপত্রগুলি আসলে আগে খুব কেনাবেচা হতো। এখন সময়ের সাথে সাথে মানুষ
আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু চেঞ্জ হয়েছে। বাঁশ বেতের জায়গায় প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম হরেক রকম জিনিসপত্র এসেছে। দেখেন এগুলি হচ্ছে পাটের তৈরি, পাট দিয়ে তৈরি করে বিভিন্ন রঙের এগুলি ঘর সাজানোর বা ডাইনিং টেবিলে ফলের ঝুড়ি বা টেবিল ম্যাট, বিভিন্ন রকমের পুতুল আছে, এগুলি হচ্ছে পাটের তৈরি জিনিসপত্র। এরপরে এই খাবার দাবারের এগুলি ছোটোবেলায় এগুলি এত খেতাম, এখন আসলে নিজের শরীরের কথা চিন্তা করে এগুলি খুব একটা খাই না। এখানেই দেখেন ভাজে এবং গরম গরম বিক্রি করে এগুলি বিভিন্ন ধরনের জিলাপি, তারপরে কি বলে এগুলাকে, নিমকি, মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার এখানে দানাদার আছে, বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম আছে। সুন্দর এগুলি